একজন মাংসাশী সাধুর মৃত্যু হয়েছে। স্বামী বিবেকানন্দের মৃত্যুর ঠিক পরদিন এইভাবেই তার মৃত্যু সংবাদ প্রকাশিত হয়। ভারত তথা পশ্চিমবঙ্গের তৎকালীন সময়ের এক বিখ্যাত দৈনিকে প্রকাশিত খবরে তাকে এ মিট ইটিং সাধু অর্থাৎ এক মাংস ভক্ষণকারী সাধু হিসাবে কেন বর্ণনা করা হয়েছিল। যে স্বামী বিবেকানন্দ সমগ্র বিশ্ববাসীর কাছে ভারতের আধ্যাত্মিকতাকে ও ঐতিহ্যকে তুলে ধরেছিলেন, তার অমৃত লোকে গমনের ঠিক পরদিন অর্থাৎ 5ই জুলাই কিনা তৎকালীন সময়ের এক বিখ্যাত পত্রিকায় তাকে নিয়ে প্রকাশিত হলো এই খবর। আর কিছু মানুষ এই প্রতিবেদনকে তার খাদ্যাভ্যাসকে তুলে ধরার প্রয়াস বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও তা আদতে ছিল স্বামী বিবেকানন্দের প্রতি অসম্মান প্রদর্শন। তবে স্বামী বিবেকানন্দ এই প্রথমবার জীবনে অসম্মানিত হননি। বহু গুণীজন তার সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার প্রতিষ্ঠিত মেট্রোপলিটন স্কুলে স্বামী বিবেকানন্দকে শিক্ষকতার চাকরি থেকে বিতাড়িত করেছিলেন। এমনকি এই তালিকায় নাম রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও। শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের এক ভগ্নী ব্রাহ্ম হওয়া সত্ত্বেও বিবেকানন্দ ভক্ত হওয়াতে কবিগুরু একটু হলেও বিরক্ত হয়েছিলেন, কারণ ঠাকুরবাড়ির সদস্যগণ ছিলেন ব্রাহ্ম আর বিবেকানন্দ মূর্তি পূজায় বিশ্বাসী। তাই আদর্শগত কারণে একটা দূরত্ব তো ছিল। বিবেকানন্দ শিকাগো বক্তৃতা দিয়ে দেশে ফিরলে সমগ্র দেশবাসী তার প্রশংসায় পঞ্চমুখ। বজবজ বন্দরে তিনি প্রথম পদার্পণ করেছিলেন। এরপর আসেন শিয়ালদা। ঘোড়ার গাড়ি করে তাকে আনা হয়েছিল। তখন তার জনপ্রিয়তার পাশে স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত প্রায় নামহীন এক ব্যক্তি ছিলেন। ফিরে আসি এক মাংসাশী সাধু নামক সেই প্রতিবেদনে। সেদিন মৃত্যুর পর কেন তাকে এইভাবে অসম্মানিত হতে হয়েছিল? এর নেপথ্যে কি রয়েছে কোনো সুপরিকল্পিত রাজনৈতিক সমীকরণ? বাঙালি শত্রু, একই নিছক ঠাট্টা তামাশা, নাকি ইতিহাস স্বীকৃত সত্য? সাল 1902 সাল, 4 জুলাই, বেলুর মঠ। রাত ঠিক 9:10। মাত্র 39 বছর বয়সে স্বামী বিবেকানন্দ অমৃতলোকে গমন করেছিলেন। সেই দিন দুপুরে তিনি গঙ্গা থেকে অনেক ইলিশ মাছ কিনে তিনি ও তার গুরু ভাইরা খেয়েছিলেন। তার এই আমিষ আহার গ্রহণকে কেন্দ্র করে তার জীবন দশায়ও বিতর্ক দানা বেঁধেছিল। এমনকি তার গুরু শ্রীরামকৃষ্ণ দেবকেও আমিষ খাবার গ্রহণ করার জন্যে সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু তার মৃত্যুর পর তার খাদ্যাভ্যাস কি তার একমাত্র পরিচয় হয়ে গেল? বাঙালি ভুলে গেল তার অবদান? নিরামিষ আহার গ্রহণ কি সত্যি একমাত্র মোক্ষ লাভের উপায়? কারো খাদ্যাভ্যাসকে জোরপূর্বক নিয়ন্ত্রণ কি ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করার প্রয়াস না? আজকের বারাসাতের সন্নিকটে অবস্থিত ছিল তৎকালীন সময়ে সেই পত্রিকার অফিস। মালিক ছিলেন একজন পণ্ডিত ও ধার্মিক ব্যক্তি। যদিও 1902 সালে তিনি পত্রিকার সম্পাদক ছিলেন না, তবে তিনি পত্রিকা পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সেই কর্ণধার একজন নিষ্ঠাবান বৈষ্ণব ছিলেন। তিনি শ্রীচৈতন্যের আদর্শে অনুপ্রাণিত ছিলেন এবং তার জীবনে বৈষ্ণব ধর্মের গভীর প্রভাব ছিল। তিনি শ্রীচৈতন্যের জীবনীও রচনা করেছিলেন। তাই কিছু মানুষ অন্তত মনে করেছিলেন যে তিনি বিবেকানন্দের আমিষ খাওয়াকে মন থেকে গ্রহণ করতে সক্ষম হননি। তাই হয়তো এমন প্রতিবেদনকে তিনি প্রকাশের অনুমতি প্রদান করেছিলেন। যদিও কেন সেই পত্রিকায় এমন খবর প্রকাশিত হলো আর কোনোভাবে তিনি যুক্ত আছেন কিনা তার স্পষ্টভাবে কোনো প্রমাণ নেই। এই প্রতিবেদনটি প্রকাশের পর স্বামী বিবেকানন্দের ভক্তরা এবং অনুগামীরা ক্ষুব্ধ হয়েছিলেন। তারা এই প্রতিবেদনটিকে স্বামী বিবেকানন্দের প্রতি অসম্মান প্রদর্শন বলে মনে করেছিলেন এবং তার খাদ্যাভ্যাস নিয়ে এই প্রকারের প্রতিবেদন ঠিক তার মৃত্যুর পরদিন প্রকাশ করা উচিত হয়নি। তবে অবাক লাগে কিছু মানুষ এই প্রতিবেদনের পক্ষেও ছিলেন। এই প্রতিবেদনটি প্রকাশের পর ভিন্ন ভিন্ন পত্রপত্রিকায় এর পক্ষে ও বিপক্ষে লেখালেখি শুরু হয়েছিল। তার অমৃতলোকে যাওয়ার পর এই প্রকারের খবর সত্যি কি প্রত্যাশিত ছিল? আমাকে তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন শ্রীযুক্ত হেমকমল মুখোপাধ্যায় মহাশয় ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ইতিহাস বিভাগের অধ্যাপক শ্রীযুক্ত সুশোভন সেনগুপ্ত মহাশয়। দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ।